বর্তমান চিকিৎসা ব্যবস্থায় হৃদরোগ একটি বহুল প্রচলিত নাম। বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরিপ মতে পুরো বিশ্বের মোট মৃত্যুর ৩২% হয়ে থাকে বিভিন্ন ধরনের হৃদরোগের কারণে এবং এর ৮৫% হয়ে থাকে শুধুমাত্র হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের কারণে। বাংলাদেশও কিন্তু এর ব্যতিক্রম নয়। বাংলাদেশে এখন ১ কোটিরও বেশি মানুষ কিন্তু হৃদরোগে আক্রান্ত এবং এখনও হৃদরোগ বাংলাদেশে সবচেয়ে বেশি মৃত্যুর কারণ হিসেবে বিবেচিত হয়ে থাকে। প্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের খাদ্য ও পুষ্টি বিষয়ক নিয়মিত আয়োজন পুষ্টি কথায় আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাই। আমি ডক্টর বুশরা। আজ আমাদের বিষয় হৃদরোগে খাদ্য ও পুষ্টি। আর এই বিষয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন চট্টগ্রামের স্বনামধন্য হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর মাহফুজুর রহমান, সহযোগী অধ্যাপক, চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতাল, চট্টগ্রাম। স্যার, আপনাকে আজ আমরা আমাদের মাঝে পেয়ে খুবই আনন্দিত। আমিও খুব খুশি যে আপনাদের সাথে কথা বলতে পারছি। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, হৃদরোগ আসলে কি এবং এটি আমাদের দেশে এত বেশি কেন হচ্ছে? হৃদরোগ, এটা নামের মধ্যেই বোঝা যাচ্ছে যে আসলে হৃদরোগটা কী জিনিস। মানে হৃদ মানে আমরা এখানে বোঝাচ্ছি হৃদপিণ্ড বা আমাদের হার্টের যে কোনো রোগকে আমরা কিন্তু হৃদরোগ বলে থাকি। যেমন যদি আমরা জন্ম থেকে শুরু করি, জন্মগত রোগ একটা, যেমন অনেকে জানে যে আপনার বাচ্চারা বলে যে আমার ডাক্তার বলেছে আমার বুকের মধ্যে ছিদ্র আছে। যেমন অনেকগুলো আমাদের কনজেনিটাল হার্ট ডিজিজ বলে, যেটা আমরা জন্মগত হৃদরোগ নিয়ে অনেক বাচ্চাই জন্মগ্রহণ করে, সেটা এক ধরনের হৃদরোগ। আবার বড় হলে আমরা শুনি যে হার্ট অ্যাটাক, যেটা আমাদের করোনারি আর্টারি, আমাদের যে রক্ত চলাচল করে হার্টের মধ্যে, সেই রক্ত চলাচল বাধাপ্রাপ্ত হয়ে আমরা যে হার্ট অ্যাটাক হয়, সেটাও এক ধরনের হৃদরোগ। আবার আমাদের যে হার্টের মাসেল আছে, সেটা কোনো কারণে দুর্বল হয়ে পড়লে, যেটাকে আমরা কার্ডিওমায়োপ্যাথি বলি, সেটাও কিন্তু এক ধরনের হৃদরোগ। আবার আমাদের হার্টের যে হৃদস্পন্দন আছে, আমাদের হার্টটা একটা নির্দিষ্ট তালে চলে, সেই তালে চলাটা যদি অনিয়মিত হয়, সেটা একটা হৃদরোগ, যেটাকে আমরা এরিথমিয়া বলি। আবার হার্টে আমাদের কিছু ভালভ আছে, যেটা দিয়ে আমাদের হার্টের রক্ত চলাচলগুলো নিয়ন্ত্রিত হয়। সে হার্টের ভালভে যদি কোনো সমস্যা হয়, সেটা এক ধরনের হৃদরোগ। যেমন আপনারা বাত জ্বরের কথা শুনে থাকবেন, যেমন বাত জ্বর, রিউমেটিক ফিভার, সেটা হলে যেমন আমাদের হার্টের ভালভগুলো ক্ষতিগ্রস্ত হয়, এগুলো সবগুলোই কিন্তু হৃদরোগ। তো হৃদরোগ বাড়ার কারণটা একটা হলো যে আমাদের যে বর্তমান যে লাইফস্টাইল চেঞ্জ, এখন জানেন যে প্রচুর আরবানাইজেশন হচ্ছে, এখন লোকজন মানে স্যাডেন্টারি লাইফস্টাইল, যে বসে বসে কাজ করতেছে, কায়িক পরিশ্রম করতেছে না। আমাদের যে খাবার দাবার, সেগুলো আমরা দেখা যাচ্ছে যে অতিরিক্ত চর্বি জাতীয় জিনিসগুলো খাচ্ছি, ফাস্টফুড কালচার, আর আমাদের স্ট্রেস, আমরা প্রচুর এখন স্ট্রেসে ভুগি, এটাও কিন্তু হৃদরোগের একটা কারণ। সময় মতো ঘুমায় না, সময় মতো খাওয়া দাওয়া হয় না। এই আরও আমাদের অন্য যে হৃদরোগের যে কারণগুলো আছে বা যে রিস্ক ফ্যাক্টরগুলো আছে, প্রেশার, ডায়াবেটিস, এগুলো কিন্তু সবই কিন্তু এখন বাড়তেছে। এই সব কিছু বাড়ার কারণে কিন্তু আমাদের হৃদরোগের ঝুঁকিটা বাড়তেছে। তাহলে কারা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন? হ্যাঁ, ঝুঁকিতে কারা আছে, এটা খুবই একটা মানে ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রথম কথা হলো, যদি আমরা বলি পুরুষদের হৃদরোগের ঝুঁকি একটু বেশি, এটা জিনগতভাবে। মেয়েদের মাসিক বন্ধ হওয়া পর্যন্ত পুরুষদের ঝুঁকিটা বেশি থাকে। আফটার মেনোপজ, যেটা আমরা বলি যে মেয়েদের মাসিক বন্ধ যায়, তখন আবার পুরুষ এবং মেয়েদের ঝুঁকি সমান হয়ে যায়। যারা একটু মোটাসোটা হয়ে যাচ্ছে বা স্থূলকার, বিএমআই বেশি, তাদের ঝুঁকিটা বেশি। যাদের প্রেশার আছে, ডায়াবেটিস আছে, তাদের ঝুঁকিটা বেশি। তারপর যাদের ফ্যামিলিতে, যেমন ফ্যামিলিতে কেউ যদি অল্প বয়সে হৃদরোগে আক্রান্ত হয়, তারও কিন্তু ঝুঁকিটা বেশি। যারা ধূমপান করে, যারা অন্য কোনো কুঅভ্যাস আছে, অ্যালকোহল বা ড্রাগ এডিকশন আছে, তাদেরও কিন্তু হৃদরোগের ঝুঁকিটা বেশি থাকে। হৃদরোগ প্রতিরোধে দৈনন্দিন খাদ্য তালিকাটি আসলে কেমন হওয়া উচিত, এবং যার কোনো ধরনের হৃদরোগ হয়ে গেছে তার তালিকাটিও কি একই রকম হবে? আমরা জানি যে ওই যে খাদ্যর সাথে সব রোগের একটা কিন্তু সম্পর্ক আছে। খাবার দাবার একটা অবশ্যই আমাদের একটা খুবই একটা জরুরি বিষয়। তো খাবার দাবারের ক্ষেত্রে প্রথমে যেটা হচ্ছে, আমাদেরকে খাবার নির্ভর করবে, এটা কিন্তু ইন্ডিভিজুয়ালাইজ, কার জন্য কী ধরনের খাবার হবে সেটা নির্ভর করবে তার উপরে। তবে কিন্তু মোদ্দা কথা যেটা হচ্ছে যে আমরা লো ক্যালোরি যেগুলো ডায়েট, যেগুলোতে কম শক্তি, প্রচুর আমরা সবুজ শাকসবজি খাবো, আমরা চিনি, লবণ, এই জিনিসগুলোকে আমরা পরিহার করব। আমরা প্রোটিনের মধ্যে আমরা বিশেষ করে মাছের উপর বেশি নির্ভর করব। চার পায়ে জন্তু যেগুলো, যেমন গরু, ছাগল, এগুলোর মধ্যে আপনার রেড মিট থাকে। রেড মিটে প্রচুর কোলেস্ট্রল থাকে, যেটা হার্টের জন্য খারাপ। সেই জিনিসগুলো আমরা পরিহার করব। আমাদেরকে প্রচুর পানি পান করতে হবে। আর আমাদেরকে যেটা যেমন বাদাম আমরা প্রচুর, যেগুলো লো ক্যালোরি, বাদাম আমরা প্রচুর খেতে পারি। আবার কিন্তু অনেক ভালো কোলেস্ট্রল আছে, কোলেস্ট্রল কিন্তু সব খারাপ না। যেমন আমরা যদি আস্ত ডিমটা খাই সিদ্ধ করে, সেই ডিমের ভিতরে যে কুসুম থাকে, সেটা ভালো কোলেস্ট্রল। আমরা যদি সামুদ্রিক মাছ খাই, সেটা একটা ভালো কোলেস্ট্রল। বাদামের মধ্যে যে কোলেস্ট্রল আছে, সেটা একটা কোলেস্ট্রল। আমরা প্রচুর সবজি খেতে পারি। সবজিটা কিন্তু আমাদেরকে অনেকগুলো নিউট্রিশন দেয়, আমাদেরকে ভিটামিন দেয়, এবং এটা আমাদের হৃদরোগের জন্য ভালো। তারপর আমরা যেমন রসুন,
অনেকগুলো মশলা ইউজ ব্যাপারটা, সেই ব্যাপারটা আমাদের খেয়াল রাখতে হবে। আরেকটা ব্যাপার খেয়াল রাখতে হবে যে রান্নার তেলটা এবং রান্না করাটা আমরা যদি খুব ডিপ ফ্রাই করি, যেটাই যেন আপনি একটা সামুদ্রিক মাছ খুব ভালো ডিপ ফ্রাই করলেন, এটা কিন্তু খারাপ কোলেস্ট্রল হয়ে যাবে। বা একটা আমরা যে তেল ইউজটা করতেছি সেখানে যদি আমরা অনেক বেশি তেল ব্যবহার করি, সেটাও কিন্তু সেই রান্নাটা কিন্তু যতই পুষ্টিকর খাবার দিয়ে আমি যে রান্না করি না কেন সেটা কিন্তু আর ভালো থাকছে না। যেমন আপনি সবজি অনেক বেশি তেল দিয়ে ডিপ ফ্রাই করে রানলেন, কি সবজির যে আমার পুষ্টিগুণটা সেটা কিন্তু আর থাকতেছে না। তাহলে সব কিছু মিলাই কিন্তু আমাদের খাদ্য তালিকাটা রেডি করে প্রস্তুত করতে হবে। স্যার, বাংলাদেশের প্রেক্ষাপটে কি কি সবুজ শাকসবজি এবং ফলমূল খুবই ভালো আমাদের হৃদস্বাস্থ্যের জন্য? শাকসবজির মধ্যে আসলে তো সব শাকসবজি ভালো, বিশেষ করে সবুজগুলোকে আমরা বেশি ভালো বলি। আর সবজির মধ্যে আমাদের এখানে যেগুলো পাওয়া যায় আপনার যেমন করলাকে বলা হয় যে স্বাস্থ্যের জন্য খুব ভালো। আমাদের যে অন্য সবজি যেগুলো আছে লাউ, করলা সবাই ভালো, কিন্তু আলুর ব্যাপারটা হচ্ছে আলুতে আমাদের যে কার্বোহাইড্রেটটা থাকে, এটা যদিও একটা সবজি কিন্তু আলুর কার্বোহাইড্রেটটা একটু বেশি রিফাইন্ড থাকে আর কি, সেই জন্য আলুর কার্বোহাইড্রেটটা একটু আমাদেরকে ত্যাগ করতে হবে। এছাড়া বাকি যা সব শাকসবজি আছে সবই কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভালো, এবং সেটা না রান্নার উপর নির্ভর করে। আপনি যত ন্যাচারের কাছাকাছি রাখতে পারবেন সেটা তত ভালো। আর একটা হলো ফল, প্রচুর ফল খেতে পারবে। আপনি মেডিটেরিয়ান ডায়েট নামে একটা ডায়েটের নাম শুনবেন, যেটা বলে যে বেস্ট ডায়েট। মেডিটেরিয়ান যেটা হচ্ছে যে ভূমধ্যসাগর অঞ্চলে ইটালি বা আপনার স্পেন, এই দেশগুলা, তো ওরা কিন্তু 6 বেলায় কিন্তু শাকসবজি খায়, এবং ওরা কিন্তু অনেক দিন বাঁচে। এবং জাপানও তাই ওরা কিন্তু, আমরা যেমন একসাথে অনেক কার্বোহাইড্রেট খাই, অনেক ভাত খেয়ে ফেলে, এরকম না। ওরা কার্বোহাইড্রেট খায়, তার সাথে ফলমূলটা অনেক বেশি খায় এবং বারবার খায়, এবং যত কম প্রসেস করে খাওয়া যায়, এই জন্য কম ডিপ ফ্রাই করে খাওয়া যায়, এবং ওদের এখানে হার্ট ডিজিজও কম, এবং ওরা কিন্তু বাঁচেও বেশি। ঠিক আছে স্যার, ডিপ ফ্রাইয়ের কথা যখন বলছি, তাহলে আর কি কি খাদ্য এড়িয়ে চলা উচিত? হ্যাঁ, এখন যেমন আমাদের ফাস্টফুড কালচার হয়ে গেছে, তো ফাস্টফুড যেটা হয় এখানে আপনাকে বুঝতে হবে যে তারা খাবারটাকে স্বাদ করার জন্য অনেক ধরনের কেমিক্যাল ইউজ করে, প্রিজারভেটিভ ইউজ করে, এবং এখানে কিন্তু অনেক ট্রান্সফ্যাট থাকে এবং লবণের পরিমাণ অনেক বেশি থাকে। তো যেটা একটা বলছিলাম যে লবণ কিন্তু নীরব ঘাতক। তো আমাদের যে প্রতিদিন লবণ দরকার হয় সর্বোচ্চ 5 গ্রাম, যে WHO আমাদেরকে যে রিকমেন্ডেশন দিচ্ছে যে 5 গ্রামের বেশি লবণ প্রতিদিন কিছুতেই নেওয়া যাবে না। কিন্তু আমরা যে স্বাভাবিক খাবার খাই এগুলোতে কিন্তু ন্যাচারাল লবণ থাকে। যেমন আপনি একটা সবজি খাচ্ছেন, সেটার মধ্যে কিন্তু আমাদের প্রাকৃতিক লবণ আছে। একটা ফল খাচ্ছেন, সেখানে প্রাকৃতিক লবণ আছে। এই প্রাকৃতিকভাবে আমরা যে খাবারগুলো খাচ্ছি সেগুলোর মধ্যে কিন্তু আমাদের যথেষ্ট লবণ থাকে। এটাই আমাদের সারাদিনের যে প্রয়োজন সেটা মেটানোর জন্য যথেষ্ট। সুতরাং আমাদের আলাদা করে কোনো এক্সট্রা যে খাবার লবণ আমরা যেটা খাই সোডিয়াম ক্লোরাইড, সেটা খাবার কোনো প্রয়োজন নেই। আর যেটা হচ্ছে আমাদের রিফাইন্ড সুগার, যেটা আমরা রিফাইন্ড সুগারগুলো বিশেষ করে কোকাকোলা, আপনার যেমন আমরা এখন করি কি একদম সাদা চাল, সাদা চিনি, যেগুলোকে আমরা রিফাইন করে ফেলি, এগুলো অ্যাভয়েড করা ভালো। তার চেয়ে লাল চিনি, লাল চালের ভাত, এগুলা ভালো। এগুলাতে হোল গ্রেন যেটা বলি, একদম পুরো শস্যটা, আমরা যেটা করি এখন শস্যটাকে রিফাইন করে তার আস্তরণটা ফেলে দিই, যেখানে অনেক ধরনের ভিটামিন থাকে, ফাইবার থাকে। আরেকটা হলো যে খাওয়ার ব্যাপারে ফাইবারটা খুবই ইম্পর্টেন্ট। ফাইবার আপনার গাট হেলথও ভালো রাখে, আমার গাট হেলথ ভালো থাকলে অ্যাবজর্পশনও ভালো হবে, এবং এটা আমাদের হার্টের স্বাস্থ্যকে ভালো লাগে। স্যার, একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তেল, চর্বি ও কোলেস্টেরল, এই তিনটা সম্পর্কে অনেক ভুল ধারণা রয়েছে, যে কোন স্নেহ পদার্থটি ভালো, কোনটি খারাপ। তেল কি একেবারেই খাওয়া উচিত না বেছে বেছে খাওয়া উচিত? এই সম্পর্কে আপনার মতামত কি? তেল, চর্বি ও কোলেস্ট্রল, তাহলে সবগুলাই তো কোলেস্ট্রল। তো তেলটা যেটা হলো, তেলটা তো হচ্ছে যে অসম্পৃক্ত চর্বি, সেটা বেশি থাকে, সম্পৃক্ত চর্বিটা কম থাকে, এবং এটা তরল থাকে। যদি অনেক ঠান্ডা হয় তখন এটা আপনার সলিড হয়ে যাবে বা এটা জমে যাবে। কিন্তু যেটা চর্বি, এটা দেখবেন যে আপনার একবারই জমা, বেশি টেম্পারেচার এটা জমা থাকে, এবং এখানে সম্পৃক্ত চর্বির পরিমাণ অনেক বেশি থাকে। আর তেলটা মূলত আসে উদ্ভিজ্জ, প্রাণীজ থেকে আসতে পারে, কিন্তু চর্বিটা আসে মোটামুটি প্রাণী থেকে। তো আমাদের খাবার মধ্যে চর্বিটা তো অবশ্যই খারাপ, যেহেতু এখানে সম্পৃক্ত চর্বি অনেক বেশি। তেলটা আমাদের জন্য ভালো। তারপর তেলের মধ্যে যেগুলো আপনার ধরুন উদ্ভিজ্জ তেল, যেমন ধরেন আপনার সোয়াবিন তেল, যদি সেটা সত্যিকারের পিওর সোয়াবিন তেল হয়ে থাকে, তারপর আপনার অলিভ অয়েল, ক্যানোলা অয়েল, আমাদের যেটা সরিষার তেল, এগুলো সবই ভালো। তবে তেলের যেটা হচ্ছে পুষ্টিমানটা অনেক বেশি। তো পুষ্টিমান বেশি হতে আমরা ইউজ করার সময় যে ভালো তেল হলে আমরা একটু কম ইউজ করার চেষ্টা করব, কারণ এটা অনেক বেশি ক্যালোরি দেয়। আপনি জানেন যে 1 গ্রাম তেল প্রায় 9 কিলো ক্যালোরি দেয়। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা একটু কম, যেমন প্রোটিন সবচেয়ে কম ক্যালোরি দেয়, যে 4.1 বা এরকম। তো অনেকে বলে যে একটু আমরা যেমন অনেক একসাথে ভাত খেয়ে ফেলি, এরকম না খেয়ে
আপনি একটু ভাতটা কম খেলেন, সাথে মাংসের পরিমাণটা বাড়াই দিলেন, শাকসবজির পরিমাণটা বাড়াই দিলেন। আরেকটা যেটা WHO বা অন্য যে সংস্থাগুলো যেটা এখন বেশি ফলো করে, এটা হলো প্লেট মেথড, যেটাতে বলা হয় যে আপনি অর্ধেক অংশ শুধু শাকসবজি খাবেন, 1/4 নেবেন, মানে 1/4 নেবেন কার্বোহাইড্রেট, আর 1/4 নেবেন প্রোটিন, এবং প্রোটিনটা মোস্ট লাইকলি আপনার যদি মাছ থেকে আসে তাহলে ভালো। স্যার, বিভিন্ন রকম প্রোটিনের কথা যেহেতু বলছি, মাছ, মাংস, ডিম, কোন ধরনের প্রোটিনটি হৃদস্বাস্থ্যের জন্য খুবই ভালো? হৃদস্বাস্থ্যের জন্য যে ভালো বলতে হয়, তাহলে বলতে হবে যে আমাদের যেটা আপনার সামুদ্রিক মাছ, সামুদ্রিক মাছ আমার প্রোটিন থাকতেছে, আবার সামুদ্রিক মাছে প্রচুর আপনার ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড থাকে, যেটা আমাদের হৃদস্বাস্থ্যের জন্য ভালো। আবার ইদানিং আপনার যেটা হচ্ছে যে সিদ্ধ ডিমকেও কিন্তু আপনার করা হচ্ছে। সিদ্ধ ডিমের মধ্যে এক হচ্ছে বাইরে যেটা থাকে আমার প্রচুর ভালো প্রোটিন থাকে, আর ভিতরে যে কুসুমটা থাকে সেটা কিন্তু আবার আমাদের জন্য ভালো কোলেস্টেরল, কিন্তু সেটা কিন্তু আবার যখন আপনি ভাজি করে ফেলবেন তখন কিন্তু এটার পুষ্টিমান কমে যাবে। স্যার, অনেক সময় শোনা যায় যে যারা অনেক স্বাস্থ্য সচেতন তারা বলে থাকেন ডিমের কুসুম খারাপ, কোলেস্টেরল, এটা খাওয়া উচিত না। এটি আসলে কতটুকু সত্যি? না, এটা সত্য না। এটা আসলে একসময় এটা মিসকনসেপশন ছিল। জি। আপনি জানেন কিনা জানি না, একটা এগ ডে পালন করা হয়, আচ্ছা, এবং আচ্ছা। এটাকে কিন্তু বেশি বেশি ডিম খাওয়ার জন্য বলা হয়। হুম। সিদ্ধ ডিম একটা ভালো খাবার, তবে যেহেতু আবার যে কোনো জিনিসে বেশি খেলে খারাপ, অবশ্যই। সবই আমাকে পরিমিত বা ব্যালেন্সড ওয়েতে খেতে হবে। হ্যাঁ, বিভিন্ন ফাস্ট ফুড এবং প্রসেস ফুড আমাদের শরীরে কি কি প্রভাব ফেলে? ফাস্ট ফুডে প্রচুর লবণ থাকে, হুম। টেস্টিং সল্ট থাকে এবং অন্যান্য লবণ থাকে। এই সল্টগুলো যখনই খাবেন তখন কিন্তু এগুলো আপনার রক্তচাপের পরিমাণ বাড়ায় দিবে, এবং এই সল্টগুলো কিন্তু আমাদের রক্তনালীর ক্ষতি করে, আবার কিডনিরও ক্ষতি করে। এখানে প্রচুর পরিমাণে আপনার প্রিজারভেটিভ কেমিক্যাল দেওয়া থাকে, এবং প্রিজারভেটিভ এবং কেমিক্যাল দেওয়া থাকতে এগুলো রক্তনালীর ক্ষতি করে এবং আমাদের শরীরও ক্ষতি করে। আর এখানে অনেক রিফাইন্ড সুগার থাকে। রিফাইন্ড সুগারে যেটা হয়, হঠাৎ করে আমার গ্লুকোজটা অনেক বেড়ে যায়, এবং গ্লুকোজটা অনেক বেড়ে গেলে তখন কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে শরীরে হঠাৎ করে গ্লুকোজ স্পাইক হলে আমাদের পরবর্তীতে ডায়াবেটিস হওয়ার বা স্থূলতা বাড়ার, যেহেতু ক্যালোরি বেশি, স্থূলতায় ভোগার সম্ভাবনাটা বেড়ে যায়। হৃদরোগের জন্য কি ধরনের ব্যায়াম করা খুবই উপকারী, এবং ব্যায়াম আমাদের শরীরের উপর কি ধরনের প্রভাব ফেলে? ব্যায়ামটা আসলে শুধু হৃদরোগ না, সব আমাদের একটা সুস্থ জীবনযাপনের জন্য সবারই কিছু না কিছু ব্যায়াম করা উচিত। তবে যেটা আমাদের রিকমেন্ডেশন হলো, মিনিমাম যেটা আমাদের করতে হবে সেটা হলো আমাদেরকে প্রতিদিন 30 মিনিট জোরে জোরে হাঁটতে হবে বা দৌড়াতে হবে, যেটাকে আমরা অ্যারোবিক এক্সারসাইজ বলি। যে দৌড়ানো প্রতিদিন 30 মিনিট, সপ্তাহে অন্তত 5 দিন, মানে মোট 150 মিনিট আমাদেরকে কিন্তু জোরে জোরে দৌড়ানো বা জোরে জোরে হাঁটা বা দৌড়ানো এটা করতে হবে। তবে অনেকে আবার জিজ্ঞেস করে, বাসায় তো আমি অনেক কাজ করি, তো ওইটাতে কিন্তু এই যে বাসায় যে আমরা টুকটাক কাজ করি এটাতে কিন্তু সেরকম ক্যালোরি লস হয় না। ব্যায়াম আমরা সেটাকেই বলি যেটাতে আমার নাড়ির গতি বাড়বে, ঘাম ঝরবে। তাহলে আমি যে কোনো একটা আমি খেলাধুলা করতে, আমি যদি না দৌড়াই, আমি ব্যাডমিন্টন খেললাম, বা আমি কোনো অনেকে টার্ফে গিয়ে এখন ফুটবল খেলে, যেটা নতুন কালচার শুরু হয়েছে কিন্তু খারাপ না, এরকম আমি যেটাতে দৌড় হয়, আমার ঘাম ঝরে বা আমার একটু নাড়ির গতি বাড়ে, এই ধরনের ব্যায়ামগুলো করা ভালো। আবার এমনি তার সাথে অনেকে আবার এস্থেটিক এক্সারসাইজও করে, যেটা হচ্ছে যে আমাদের ওই যে দাঁড়ায় দাঁড়ায় যেগুলো আমরা এক্সারসাইজ করি হাত পায়ের, সেগুলো আমরা করতে পারি। তবে আমাদেরকে বেশিরভাগ অ্যারোবিক এক্সারসাইজ, যেটাতে আমাদের অক্সিজেন কনজাম্পশন বাড়ে, নাড়ির গতি বাড়ে, এই ব্যায়ামগুলো করাই ভালো। ধূমপান এবং মদ্যপান এগুলো আমাদের শরীরের উপর কি প্রভাব ফেলে, এবং হৃদস্বাস্থ্যের উপর বিশেষ করে কি ধরনের প্রভাব ফেলে? ধূমপান, আপনি জানেন ধূমপান করলে আমরা শরীরে কিন্তু এই যে সিগারেট পুড়ে শরীরের ভিতরে আমাদের প্রায় 200টা সাবস্টেন্স ঢুকে। তো এটার মধ্যে কার্বন ডাইঅক্সাইড থেকে শুরু করে অনেক দূর কার্বন ম্যাটেরিয়াল আমাদের শরীরে যায়, যেগুলো সরাসরি সাথে সাথে আমাদের রক্তচাপ বাড়ায়, এবং এটা আমাদের যেটা হচ্ছে শুধু রক্তচাপ না, আমাদের মানসিক যে এজিটেশন বলি আমরা, যে মানসিক যে স্বাস্থ্য, সেটারও ক্ষতি করে। পুরো শরীরে এটা যে রক্তনালী এবং অন্যান্য আমাদের যে অর্গানগুলো আছে সবগুলোকে কিন্তু এটা যদি অনেক দিন টানা নিয়ে থাকে, সবগুলো অর্গানকে কিন্তু এটা ড্যামেজ করে। তার সাথে অ্যালকোহলটা হচ্ছে যে আসলে এটাতে এক নম্বর হচ্ছে অ্যালকোহল খেলেও আমাদের রক্তচাপ, ডায়াবেটিস সব কিছু সম্ভাবনা বাড়ে, এবং অ্যালকোহলে কিন্তু ক্যালোরি অনেক বেশি। যেমন যেখানে শীতের দেশের লোকজন যারা অ্যালকোহল খায়, শীতকালে কিন্তু ওদেরকে প্রচুর তাপ উৎপাদন করতে হয়, তাদের খেলেও তাদের ক্যালোরিটা কিছুটা কম যাবে। কিন্তু আমাদের গরমের দেশে এটা খেলে হয় কি, আমাদের তার ক্যালোরি কোথায় খরচ করার জায়গা নেই, সবগুলো আমাদের শরীরে জমলে আমরা মুটিয়ে যাই, ডায়াবেটিস, প্রেশার সব কিছু বাড়ে, এবং আমাদের এই চর্বি জমা তো শুধু মুটিয়ে যাওয়ার ক্ষেত্রে না, এটা আমাদের রক্তনালীতে জমে, সেক্ষেত্রে আমাদের হার্ট অ্যাটাকের ঝুঁকিগুলো অনেক বেড়ে যায়। ঘুমের অভাব অথবা মানসিক চাপ কিভাবে হৃদরোগের সাথে সম্পর্কিত? হ্যাঁ, এটারও হৃদরোগের সাথে একটা ভালো সম্পর্ক আছে। এখন আমাদের কিন্তু লাইফটা অনেক স্ট্রেসফুল, আমরা সকাল থেকে রাত পর্যন্ত অনেক আমরা স্ট্রেসের মধ্যে যাই। তো এটা একটা গবেষণায় দেখা গেছে, যারা 6 ঘন্টার কম ঘুমান তাদের কিন্তু যেটা
জীবন মানে লংজিভিটি বলি আমরা, সেটা কিন্তু বা লাইফ এক্সপেক্টেন্সি বলি, তাদের কিন্তু বেঁচে থাকার পরিমাণটা কিন্তু কমে যায়। তাহলে আমরা যখন আমাদেরকে নিয়মিত অন্তত 6 ঘন্টা ঘুমাতে হবে এবং আমাদেরকে রিল্যাক্স থাকতে হবে। আমরা যদি অতিরিক্ত স্ট্রেসে থাকি, ঘুম কম যায়, আমাদের শরীরে অনেক ধরনের কিছু কিছু অ্যান্ডোক্রাইন বলে আর কি, যে বিশেষ করে কর্টিসল নিঃসরণ হয়। সেই কর্টিসল নিঃসরণ হলে কিন্তু আমাদের প্রেশার বাড়ে, রক্তনালীর ক্ষতি করে, এবং তারও সাথে আমাদের যে অ্যান্ডোক্রাইন ফাংশনগুলো আছে আমাদের শরীরে, জানেন আপনি যে অনেকগুলো গ্ল্যান্ড থাকে, থাইরয়েড গ্ল্যান্ড, অ্যাড্রিনাল গ্ল্যান্ড, অনেক ধরনের আমাদের অ্যান্ডোক্রাইন গ্ল্যান্ড থাকে। আমরা যখন বেশি স্ট্রেসে থাকি এবং বেশি আমরা ঘুম না যেয়ে বা অবিরাম কাজ করি, বা আমরা যখন ঘুম না যেয়ে আমাদের যেভাবে কাজ করার কথা সেভাবে রিল্যাক্সলি কাজ না করতে পারি, তখন কিন্তু এই আমাদের অ্যান্ডোক্রাইন ফাংশনগুলো সঠিকভাবে কাজ করতে পারে না। তখন আমাদের কিন্তু বিভিন্ন রকমের রোগ হতে পারে। স্যার, অনেকেই মনে করেন যে হৃদরোগ শুধু বয়স্কদেরই হয়ে থাকে, এই কথাটা কতটুকু সত্যি? হৃদরোগ তো দুই ধরনের, একটা হলো স্ট্রাকচারাল, একটা হলো ফাংশনাল। মানে তার যে ঘটনের যেটা ত্রুটি, অনেক সময় যেমন জন্মগত হৃদরোগ নিয়ে আসে, তার দেখা যাচ্ছে একটা হয়তো একটা ছিদ্র আছে, অথবা তার যে হৃদরোগের যে ঘটনটা যেভাবে থাকার কথা এটা না। 2 নম্বর হলো, যেমন আমি এখন চিরাং মেডিকেল কলেজে কাজ করছি, আমরা এখন 35 বছর এমনকি 30 বছর বয়সে অনেক হার্ট অ্যাটাক দেখতেছি। এটা অনেক দেখা যাচ্ছে। তাহলে এই যে রিস্ক ফ্যাক্টরগুলো আছে কিনা আপনাকে জানতে হবে। আপনার ব্লাড প্রেশার কত, আপনার চর্বির পরিমাণ কত, আপনার ফ্যামিলিতে কেউ কি হৃদরোগে ভুগতেছে কিনা, এগুলো আপনাকে জানতে হবে এবং জেনে সেই অনুযায়ী আপনাকে চলতে হবে। যেমন এই যে একটু আগে আমরা কথা বললাম হৃদরোগ কেন বাড়তেছে, আমাদের দেখা যাচ্ছে এখন আমরা বাইরে খাওয়ার অভ্যাসটা খুব বেশি। বাইরে হোটেলগুলোতে যেটা হয়, আরেকটা হচ্ছে তেল কিন্তু বারবার ভাজলে এটা খুবই খারাপ, খুবই খারাপ। মানে পোড়া তেল, এটা স্বাস্থ্যের জন্য বলা হয় যে মারাত্মক রকমের ঝুঁকি, এবং এটাতে ছোট ছোট কোলেস্টেরল, যখনই তেল বেশি ভাজবেন তেলগুলো অনেক ছোট ছোট হয়ে যায়, এবং এগুলো কিন্তু সরাসরি রক্তনালীতে চর্বি জমায়। এবং যারা দেখবেন যে এই যে আমি তো অনেক সময় রোগীদের সাথে কথা বলি, এবং ওরা কিন্তু যারা কিন্তু বাইরে খায় বা ফাস্ট ফুড কালচার, এদের কিন্তু খুব দ্রুত, যাদের ফ্যামিলি হিস্ট্রি থাকে, খুব অল্প বয়সে কিন্তু হৃদরোগ হয়ে যায়। তো আপনাকে যে একদম বয়স্ক বা 50-এর পর বা 60-এর পর গিয়ে যে হৃদরোগ হবে তা না। আমরা এখন এইখানে অনেক পাচ্ছি, 30-35 হার্ট অ্যাটাক আমরা অনেক পাচ্ছি। সুতরাং আমাদেরকে সবাইকে সাবধান হয়ে চলতে হবে। তাহলে স্যার, অল্প বয়সে হৃদরোগ প্রতিরোধ করার জন্য আসলে কি কি অভ্যাস থাকলে খুব ভালো হয়? অভ্যাস এক কথা হলো যে প্রথমে তো শুরু হবে খাদ্য দিয়ে, যেভাবে বলছি পুষ্টিকর স্বাস্থ্যসম্মত খাবার খেতে হবে, আমাদের ব্যায়াম করতে হবে। আরেকটা ব্যাপার হলো যে আমাদের ওজন নিয়ন্ত্রণ করতে হবে। এখন এটা নতুন হচ্ছে যে আমাদের সবারই ওজন বেড়ে যাচ্ছে। আগে দেখা যেত সবাই প্রচুর কায়িক পরিশ্রম করতো, খেত, তো আমাদের মোটামুটি ওজনটা ঠিক থাকতো। এখন সবাই বসে বসে কাজ করতেছে, কিন্তু খাচ্ছে আবার হাই ক্যালোরি, তাতে আমাদের সহজে ওজন বেড়ে যাচ্ছে। বলতেছে যে আপনার 1 কেজি যদি ওজন কমান, আপনার কিন্তু প্রেশার 1 মিলিমিটার কমে যাবে এবং আপনার রিস্কও কমে যাবে। এখন কারো যদি 110 কেজি থাকে, সে যদি 80 কেজিতে নিয়ে আসে, তার কিন্তু প্রেশারের সম্ভাবনা, ডায়াবেটিসের সম্ভাবনা, হার্ট ডিজিজের সম্ভাবনা সবগুলো অলমোস্ট অনেক কমে যাবে। তো আরেকটা হলো যে সময়ের কাজ সময় করা। আমি সঠিক সময় একই সময় খাবো, আর একসাথে বেশি না খাওয়া। আমরা যেটা করি, একসাথে বেশি করলে হঠাৎ করে আমাদের শরীরে পুষ্টিগুলো হঠাৎ করে বেড়ে যায়, আবার পড়ে যায়, এবং যখন পড়ে যায় তখন কিন্তু একটা আমাদের শরীরে একটা আমাদের মানসিক ডিপ্রেশনের মতো শরীরে একটা ডিপ্রেশন হয়। তো আমাদের অল্প অল্প করে খেতে হবে, একসাথে বেশি খাওয়া যাবে না। আর যেটা হচ্ছে কুঅভ্যাস থাকলে, যেমন আপনার কারো যদি ধূমপানের অভ্যাস থাকে, কারো যদি অ্যালকোহলের অভ্যাস থাকে, আর এখন জানেন যে অ্যামফেটামিন, যেটাকে আমরা ইয়াবা বলি থাকি, ইয়াবা কিন্তু সরাসরি হার্টের মাসেলকে ক্ষতিগ্রস্ত করে। এবং আমি রুগী পেয়েছি যে একদম অল্প বয়সে কার্ডিওমায়োপ্যাথি, হার্টের মাসেল কাজ করতেছে না এবং মারা যাচ্ছে, এরকমও আসে। তাহলে এগুলো যদি থাকে, এগুলো থেকে দূরে থাকতে হবে। আরেকটা এখন নতুন হচ্ছে যে আমরা প্রচুর বসে বসে গ্যাজেট দেখি, বাচ্চারা বিশেষ করে গ্যাজেটে বেশি আসক্ত, মোবাইল, টিভি, ইউটিউবে আসক্ত, এবং বাইরে খেলাধুলায় যাচ্ছে না। এই যে আমাদের শিফট অফ লাইফস্টাইল, এটাও কিন্তু আমাদের একটা, এই যে তাড়াতাড়ি হৃদরোগ হওয়ার বা হৃদরোগ বেশি হওয়ার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। তাহলে বাচ্চাদেরকে এগুলা থেকে বাইরে খেলাধুলায় উৎসাহ করতে হবে, এবং এই যে মোবাইলের মধ্যে আটকে থাকা বা টিভির মধ্যে আটকে থাকা, এই জিনিসটা কিন্তু আস্তে আস্তে আমাদেরকে সচেতন করতে হবে বাচ্চাদেরকে। অনেক সময় অনেকেই বলে থাকেন যে পাতলা মানুষের হৃদরোগ হয় না, এই কথাটা কতটুকু সত্যি? এই কথাটা সবসময় সত্য না। ওজন বৃদ্ধির সাথে একটা অবশ্যই হৃদরোগের সম্পর্ক আছে, কিন্তু পাতলা হলে যে হৃদরোগ হবে না তা না। এই ক্ষেত্রে তার ফ্যামিলি হিস্ট্রি, তার শরীরে যেমন ডায়াবেটিস থাকলে কিন্তু মানুষ শুকিয়ে যায়, তার তো ডায়াবেটিস কিন্তু হৃদরোগের ঝুঁকি অনেক গুণ বাড়ায় দেয়, প্রায় 6 গুণ বাড়ায় দেয়। যেমন অনেকের প্রেশার থাকে, প্রেশার থাকলেও কিন্তু আপনি জানেন যে এই যে আমাদের, আপনি একটু আগে বললেন যে কার্ডিওভাস্কুলার মোর্টালিটি হচ্ছে যে আমাদের মৃত্যুর 1 নম্বর কারণ, কিন্তু এই কার্ডিওভাস্কুলার মোর্টালিটির পিছনে কিন্তু 1 নম্বর কারণ হচ্ছে হাইপারটেনশন। রিস্ক ফ্যাক্টর নাম্বার 1 রিস্ক ফ্যাক্টর হচ্ছে হাইপারটেনশন। শুধু বলছে যে যদি
হাইপারটেনশন আমি নিয়ন্ত্রণ, শুধু যদি আমি প্রেশার নিয়ন্ত্রণ করি, আমার ব্লাড প্রেশারকে আমি যদি আমার রেঞ্জে রাখতে পারি, নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারি, বলা হচ্ছে পৃথিবীর চতুর্থাংশ মানে 4/5 আপনার মৃত্যু ঠেকানো সম্ভব। তাহলে একটা রিস্ক ফ্যাক্টরকে যদি আমি ঠেকিয়ে দিতে পারি, তাহলে কতগুলো মৃত্যু আমি ঠেকিয়ে দিতে পারতেছি। যেহেতু আমরা বিভিন্ন রিস্ক ফ্যাক্টরের কথাই বলছি, এখন হৃদরোগের সাথে সাথে যদি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ অথবা কিডনি রোগ কোনো রোগ থেকে থাকে, তাহলে তাদের খাদ্য তালিকাটি কেমন হবে? যেমন আপনার একটু কিছু পার্থক্য আছে, যেমন যারা ডায়াবেটিস আছে তাদের কার্বোহাইড্রেট এবং রিফাইন্ড সুগার যেগুলো, এগুলো নেওয়ার ক্ষেত্রে অনেক সাবধানতা অবলম্বন করতে হবে। আর একটা হলো যে ডায়াবেটিস রোগীদেরকে একটু ব্যায়ামটা বেশি করতে হবে, কারণ ব্যায়ামটা অনেকটা ইনসুলিনের মতো কাজ করে। হ্যাঁ, আর যাদের কি আমরা যেমন বলি যে প্রচুর শাকসবজি ফলমূল খাবেন, এটা আমরা স্বাভাবিকভাবে বলি, যেহেতু এগুলো অবশ্যই আমাদের স্বাস্থ্যের জন্য ভালো। কিন্তু কারো যদি কিডনি ডিজিজ হয়ে যায়, তাদের কিন্তু আপনারা জানবেন যে পটাশিয়াম বলে একটা জিনিস বেড়ে যায়, তখন কিন্তু আবার তাদেরকে আমরা ফল খেতে বারণ করি, কারণ ফলে প্রচুর পটাশিয়াম থাকে। কিছু ফলে একটু পটাশিয়াম কম থাকে, সাধারণত আমরা যে ফলগুলোতে একটু পটাশিয়াম কম থাকে সেগুলো খেতে বলি, এবং যে ফলগুলোতে আমরা পটাশিয়াম, যেমন কলাতে অনেক পটাশিয়াম থাকে, যার কিন্তু কিডনি ডিজিজ হয়ে গেছে সে কিন্তু কলা না মানে একটু পরিহার করে ভালো। তো এরকম আর কি। তো অবস্থাভেদে কিছু মোটামুটি মোদ্দা কথা, আমাদের খাদ্যাভ্যাসটা একটু একই রকম থাকবে, কিন্তু কিছু একটু রিফাইন চেঞ্জ করতে হয়, কিছু একটু এটাকে মডিফিকেশন করতে হবে আর কি। হৃদরোগ প্রতিরোধ ও প্রতিকার সম্পর্কে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কি আপনি কিছু বলতে চান? আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের যে হৃদরোগ হয় এটা কিন্তু একদিনের ব্যাপার না, এটা আমাদের বহুদিনের জীবন অভ্যাস, খাদ্যাভ্যাস এবং আমাদের যে আমরা যেভাবে চলছি তার ব্যাপার। সুতরাং প্রথম থেকে আমাদেরকে যেটা করতে হবে, আমাদের খাদ্যাভ্যাস সঠিকভাবে রাখতে হবে, আমাদেরকে সময় মতো ঘুমাতে হবে, সময় মতো আমাদেরকে উঠতে হবে, আর আমাদেরকে সবাইকে কিছু না কিছু আমাদের কায়িক পরিশ্রম করতে হবে, আমাদের ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে, আমাদেরকে কুঅভ্যাসগুলো পরিত্যাগ করতে হবে। বিশেষ করে যদি কেউ ধূমপান করে থাকেন সেটা আজকেই ছেড়ে দিবেন। আমাদেরকে খুব বেশি স্ট্রেস নেওয়া যাবে না, আমরা রিল্যাক্সে থাকবো, সুস্থ জীবনযাপন করব। সুস্থ জীবনযাপন করা, সুস্থ খাবার, এবং আমরা যদি শরীরকে সঠিকভাবে চালাই, শরীর আমাদেরকে ভালো রাখবে, হৃদরোগ আমাদের হবে না। ধন্যবাদ স্যার, আপনার গুরুত্বপূর্ণ বক্তব্য আমাদের দর্শকদের উদ্দেশ্যে দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। কথায় কথায় আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষে চলে এসেছি। পরবর্তীতেও এমনই কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আবার আসবো, এই প্রত্যাশায় আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চোখ রাখুন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের পর্দায়।